মহান বিজয় দিবস এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। সেই ভাষণটি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, সরকারি টেলিভিশন, বেসরকারি চ্যানেল, রেডিও এবং অনলাইন মিডিয়াতে সরাসরি সম্প্রচার করা হয়। তার ভাষণের আধা ঘন্টার উপরে তার ভাষণের যে চম্বুক অংশগুলো ছিল, সেই চম্বুক অংশগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তার ভাষণের প্রথমেই ছিল হচ্ছে এই বছরের রোজায় দ্রব্যমূল্যর স্থিতি অবস্থা এবং তুলনামূলকভাবে পূর্ববর্তী বছরের তুলনায় এবছরে দ্রব্যমূল্যের দাম আসলেই অনেক কম ছিল এবং বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে ছিল। অর্থাৎ এবছর রমজানের মধ্যে বিদ্যুৎ তেমন একটা যায়নি বললেই হয়। তিনি বক্তব্যের শুরুতেই 1971 সালের 25শে মার্চ রাতে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী সেই বিষয়ে আলোকপাত করেন এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি 24-এর আন্দোলনে যে সমস্ত বাংলার দামাল ছেলেরা শহীদ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। তিনি বলেন, সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পিছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন, বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার সরকার বিগত 16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন বিদেশে পাচার করেছে এবং এই পাচারকৃত অর্থের টাকা বাংলাদেশে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে তার সরকার যথেষ্ট রকম কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মুদ্রাস্ফীতি। ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি 9.32% নিচে নেমে এসেছে, যা 22 মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুন মাসের মধ্যে এটি 8% নিচে আসবে বলে আমরা মনে করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অর্থনীতির পুনরুদ্ধার এবং পুনর্গঠনের ক্ষেত্রে ভূয়সী তার পদক্ষেপের কথা বলেন এবং সেক্ষেত্রে বাংলাদেশে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের কথা তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে, প্রায় 25% বৃদ্ধি পেয়ে $2.5 বিলিয়ন পৌঁছেছে। রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়ার দায়িত্ব সরকারের। তারা যেন ভোগান্তির শিকার না হয়, দূতাবাসগুলো যেন ঠিকমতো কাজ করে এটি নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য এই সরকার কাজ করে যাচ্ছে। বিগত সরকারের লুটপাটের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারে অনেক অভিনব পদ্ধতিতে এই দেশের সরকার বিদেশে অর্থ পাচার করেছে। তার মধ্যে তো তিনি আগেই বলেছেন $234 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। একটি পাচারের এক অভিনব পদ্ধতির কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে এক ব্যক্তি তার সন্তানের পড়ালেখার খরচ বাবদ বাংলাদেশি টাকায় প্রায় 400 কোটি টাকা এক সেমিস্টারের জন্য বিদেশে পাঠিয়েছে, এটা অস্বাভাবিক। অর্থাৎ 3 মাসের খরচ বাবদ এক অভিভাবক তার সন্তানের কাছে পাঠিয়েছেন প্রায় 400 কোটি টাকা। তিনি উল্লেখ করেন যে আগামী এপ্রিল মাসে দেশে একটি বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ব্যবসায়ীরা এই বিনিয়োগ সম্মেলনে আসবেন বলে তিনি আশা করছেন। তিনি আরও বলেন, 26 তারিখে তিনি চীনে যাচ্ছেন এবং সেখানে চীনের প্রধান প্রেসিডেন্টের সঙ্গে তার শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হবে এবং বাংলাদেশে চীনের যে সবচেয়ে বড় সোলার বিদ্যুৎ উৎপাদনকারী দেশ লঞ্জি, সেই লঞ্জি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। এছাড়া তিনি বলেন, চীন ভ্রমণের সময় তিনি চীনের অনেক বড় ব্যবসায়ীর সঙ্গে তার সাক্ষাৎ হবে বলে তিনি মনে করেন। ডক্টর ইউনূস আরও বলেন, এই দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল এবং ভারত, এই 4টি দেশ মিলে একটি অর্থনৈতিক জোট গড়ে তুলতে পারে এবং এই অর্থনৈতিক জোট গড়ে তুলতে পারলে এই 4টি দেশই অর্থনৈতিকভাবে ব্যাপক
উন্নতি লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপনারা শুনেছেন আমি স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষ ধনকুবের স্পেসএক্স ও টেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার কথা বলেছি। সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার আয়োজন করছে। তাদের সঙ্গে 3 মাসের মধ্যে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে। স্টারলিংকের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চ গতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটি বিপ্লব নিয়ে আসবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে উল্লেখ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের সেদেশে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তিনি আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যেন বিষয়টি উপস্থাপিত হয়, সেজন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে তিনি অনুরোধ জানিয়েছেন এবং অ্যান্তোনিও গুতেরেস তাকে তার অনুরোধে সাড়া দিয়েছে এবং সেক্ষেত্রে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া এই রোহিঙ্গা প্রসঙ্গটি উত্থাপনের জন্য তারা বিশেষভাবে অবদান রাখবেন বলে তাকে আশ্বস্ত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পতিত স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা উঠে এসে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের প্রতিবেদনে। জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কি ভয়াবহতা! কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন? ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সব নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছেন। এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সে সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, তাদের যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এদেশের মাটিতে হবেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে আরও বলেন, স্বৈরাচার পতনের পর এদেশের সংস্কারের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 6টি কমিশন গঠন করা হয়েছিল। ইতিমধ্যে 6টি কমিশনের 166টি সুপারিশ এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 38টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচক সংস্কার কাজে সাড়া দিয়েছে, তাদের মতামত তুলে ধরেছেন। কোন রাজনৈতিক দল কোন সংস্কার প্রশ্নে একমত হয়েছেন, কোনটিতে দ্বিমত হয়েছেন, সেসব তারা জানাচ্ছেন। এটা জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণের এক অংশে বলেন, নারীদের ক্ষমতায়ন বা নারীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জুলাইয়ের পর নারীদের অবস্থান ইতিবাচকভাবে পরিবর্তন হয়েছে। সেটাই আমরা চাই। আমরা বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে চাই, আর এই নতুন ভাবনায় নারীদের অবস্থান উচ্চতম পর্যায়ে অগ্রাধিকার পাক, সেটাই আমরা চাই। নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা, নারীকে খাটো করে রাখার প্রবৃদ্ধি যারা ধারণ করে, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। শুধু শ্রোতা, এইগুলোই ছিল মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের চম্বক অংশ। এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে করে আমরা আরও উৎসাহ পাই আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন যত দ্রুততার সঙ্গে দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।